সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরের বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আশেক এলাহি। আজকে কথা বলবো বিভিন্ন প্রয়োজনে আমাদের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বারা নোটারি অর্থাৎ হলফনামা করতে হয়। এই বিষয়টি নিয়ে আজকে কোন কোন বিষয়ে হলফনামা করতে হয়, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বারা কিভাবে করতে হয়, এই বিষয়ে বিস্তারিত আজকে কথা বলবো। প্রথমে আমরা জানতে চেষ্টা করব যে হলফনামা আসলে বিষয়টি কি। যেটি হলফনামা, এটি বাংলা শব্দ এবং এর ইংরেজি শব্দ হচ্ছে এফিডেভিট বা ডিক্লারেশন। অর্থাৎ কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো বিষয় সম্পর্কে যখন একটি ঘোষণা দেন এবং সেই ঘোষণাটি যদি আইনজীবীর মাধ্যমে লিখিতভাবে নোটারি পাবলিক বা ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করে সেটি সত্যায়ন করা হয় বা স্বাক্ষর করা হয়, সেটিকে আমরা এফিডেভিট বা হলফনামা বলতে পারি। আজকের আমাদের জানার বিষয় বা আলোচ্য বিষয় হচ্ছে যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে হলফনামা করানোর বিষয়টি। এই বিষয়টি প্রথমে যেটি রয়েছে যে কেন হলফনামা করতে হয়। সাধারণত দেখা যায় যে কোনো ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ অথবা তার পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন অথবা দলিল অথবা সনদ বা যে কোনো শিক্ষাগত যোগ্যতার সনদ ইত্যাদিতে যদি কখনো কোনো ভুল ত্রুটি দেখা দেয় বা ধরা পড়ে, পাওয়া যায়, জাতীয় পরিচয়পত্র আছে, এগুলোতে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে বা কোনো ভুল থাকে, সেই ভুলটি সংশোধনের জন্য সেই কর্তৃপক্ষ যখন ঘোষণা দেয় বা বলে দেয় বা নির্দেশনা দিয়ে দেয় যে এই ভুলটি সংশোধনের জন্য আপনাকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটি হলফনামা নিয়ে আসতে হবে, তখন হলফনামার প্রয়োজন হয়ে পড়ে। সাধারণত নোটারি যখন করা হয়, শুধু সাধারণ নোটারি, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি বা ম্যাজিস্ট্রেটের সামনে যাওয়ার প্রয়োজন হয় না। বিজ্ঞ নোটারি পাবলিকের সামনে একজন আইনজীবীর মাধ্যমে হলফনামাটি তৈরি করে স্বাক্ষর করে সেটি সত্যায়ন করলে চলে, যদি সেটা হয়ে যায় সাধারণ বিষয়। আর যদি বিশেষ ক্ষেত্রে হয়, যেমন পাসপোর্ট, জন্ম নিবন্ধন বা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে অনেক সময় সেটি ঘোষণা দেওয়া থাকে যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বারা এটি হলফনামা করাতে হবে বা এফিডেভিট করাতে হবে, তখন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বারা এটি করানোর প্রয়োজন হয় বা করতে হয়। আজকে জানবো কিভাবে সেটি করতে হয়। প্রথম কথা হচ্ছে যে এই হলফনামাটি 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখতে হবে এবং এটি এফিডেভিট করাতে হবে, স্বাক্ষর করাতে হবে। আমাদের ঢাকায়, অর্থাৎ ঢাকা যে জজ কোর্ট রয়েছে বা ম্যাজিস্ট্রেট কোর্ট রয়েছে, সেখানে যে বর্তমান সময়ে অতি সম্প্রতি যে বিষয়টি, যে পরিবর্তনটি হয়েছে, সেটি হচ্ছে যে পূর্বে আমরা যখন হলফনামা করে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতাম, অর্থাৎ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে, সেখানে এই হলফনামাটি প্রথমে তৈরি করে যিনি হলফকারী তার স্বাক্ষর এবং আমরা যারা আইনজীবী রয়েছি আমাদের স্বাক্ষর দেওয়ার পর, সিল স্বাক্ষর দেওয়ার পর আমরা প্রথমে নোটারি পাবলিকের কাছ থেকে এটি নোটারি করে সত্যায়ন করে নিতাম এবং এরপরে ম্যাজিস্ট্রেটের কাছে এটি স্বাক্ষরের জন্য, সত্যায়নের জন্য উপস্থাপন করা হতো বা জমা দেওয়া হতো। কিন্তু ইতিপূর্বে যে এখানে যে পরিবর্তনটি হয়েছে, যেটি ম্যাজিস্ট্রেট অফিস থেকে অর্থাৎ আদালত থেকে এটি ঘোষণা দেওয়া হয়েছে যে এই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে হলফনামা করার জন্য হলফনামা করার পূর্বে অর্থাৎ নোটারি করার প্রয়োজন নাই। এইটি নোটারি ছাড়াই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করার কথা বলা হয়েছে। সেইভাবে এখন কাজ চলছে। অন্যান্য জেলায় হয়তো বা অন্যরকম হতে পারে, আমি শুধু ঢাকার কথা বলছি যে একটু পরিবর্তন আসছে। আর 300 টাকার স্ট্যাম্পে এই হলফনামাটি বা ঘোষণাটি দিতে হবে, এটি ঠিক আছে। এই হলফনামাটি তৈরি করার পর এটি যিনি হলফকারী তিনি হলফনামার শেষ পৃষ্ঠায় স্বাক্ষর করতেন, কিন্তু এখানে আমাদের ঢাকায় যেটা দেখছি যে প্রচলিত আছে যে এখানে প্রতি পাতায় স্বাক্ষরের কথা বলা হয়েছে, যেটা আমরা দলিলে স্ট্যাম্পের উপরের দিকে আড়াআড়ি ভাবে যেটা স্বাক্ষর করে থাকি, এরকম প্রতি পাতায় স্বাক্ষরের জন্য পরামর্শ দেওয়া হয়েছে বা নির্দেশনা দেওয়া হয়েছে, সেইভাবে করা হয়। অন্যান্য জায়গায় বা জেলায় হয়তো বা ভিন্ন রকম হতে পারে। এখানে হলফকারী নিজে স্বাক্ষর করবেন এবং যিনি আইনজীবী আছেন যে আইনজীবী স্বাক্ষর করবেন এবং এই স্বাক্ষর করার পর এটি বিজ্ঞ আদালতের যে নির্ধারিত ব্যক্তি আছে বা পেশকার অথবা নির্ধারিত যে সেকশন আছে সেই সেকশনে জমা দিতে হবে। এই হলফনামাটি তৈরি করা এবং বিজ্ঞ আইনজীবী স্বাক্ষর এবং হলফকারী স্বাক্ষর দেওয়ার পর যেটি করতে হবে, এর সঙ্গে সংযুক্ত করতে হবে যেই বিষয়ে সংশোধনের জন্য হলফ করা হচ্ছে সেই বিষয়ে সংশ্লিষ্ট কাগজপত্র ফটোকপি সাবমিট করতে হবে। যেমন যদি ভোটার আইডি কার্ড অর্থাৎ
জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড যদি সংশোধনের বিষয় থাকে, সেখানে যদি কোনো তথ্য উপাত্ত সংশোধনের বিষয় থাকে, তাহলে অবশ্যই সেই ব্যক্তির এনআইডি কার্ডের সেই ফটোকপি এটার সঙ্গে সংযুক্ত করতে হবে। একই সঙ্গে যে ভুলটি হয়েছে জন্ম তারিখ অথবা তার নাম অথবা পিতার নাম, এই জন্ম তারিখ বা পিতার নাম বা নাম অথবা একই ব্যক্তির ভিন্ন রকমের নাম বা নামের কোনো অংশ যদি সংশোধন করার প্রয়োজন হয়, বাদ দিতে হয় বা সংযোজন করতে হয় অথবা পরিবর্তন করতে হয়, সেই ক্ষেত্রে সঠিক যিনি যেই বিষয়টা চাচ্ছেন, যেই রকম পরিবর্তন চাচ্ছেন, সেই পরিবর্তন আছে এমন কোনো ডকুমেন্ট অর্থাৎ এমন কোনো কর্তৃপক্ষের কোনো কাগজ সেটার সঙ্গে সাবমিট করতে পারলে সেটা খুবই ভালো এবং সেটা প্রয়োজন। এর সাথে সংশ্লিষ্ট যদি কোনো ব্যক্তির মায়ের নাম বা বাবার নাম যদি সংশোধন করার প্রয়োজন হয়, তাহলে তার যদি অপর ভাই বোন থাকে, তাদের মায়ের নাম বাবার নাম যদি তাদের ভোটার আইডি কার্ডে সঠিক থাকে, তাহলে সেটি সঙ্গে দিলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের জন্য সুবিধা হয়। এটি মঞ্জুর হতে অর্থাৎ এটিকে সত্যায়ন করতে বিজ্ঞ আদালতের জন্য সুবিধা হয়, সেভাবে প্রস্তুত করে দেওয়ার জন্য বলা হয়েছে। মোট কথা হচ্ছে যে সকল বিষয়ে যেই বিষয়ে সংশোধনের জন্য হলফনামা করা হবে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, সেটা সংশ্লিষ্ট যে কাগজপত্র আছে সেটার ফটোকপি এটার সঙ্গে অ্যাটাচ করতে হবে। এক। দ্বিতীয় হচ্ছে যে যেই বিষয়ে যেই, যেমন ধরো ভোটার আইডি হতে পারে, পাসপোর্ট হতে পারে, শিক্ষার সার্টিফিকেট হতে পারে, এই বিষয়গুলো যেগুলো সংশোধনের প্রয়োজন, সেই বিষয়গুলা, সেই সার্টিফিকেটগুলা বা সেই সংশ্লিষ্ট ডকুমেন্টটি মূল কপি সঙ্গে আনতে হবে। বিজ্ঞ আদালত যদি সেটি দেখতে চান, তাহলে তাকে বিজ্ঞ আদালতকে দেখানোর জন্য সেটি প্রদর্শন করতে হবে এবং উপযুক্ত কারণ বা ব্যাখ্যা করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে এই যে এটি বিজ্ঞ আদালতে সাবমিট করার পর অর্থাৎ পেশকার বা সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে বা কর্মচারীর কাছে সাবমিট করার পর একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত কোর্টের যে নির্ধারিত সময় আছে মামলা, রেগুলার যে মামলাগুলোর শুনানি রয়েছে, আমলি ট্রায়াল, এইসব মামলাগুলো শেষ করার পরে এই এফিডেভিটের বিষয়টি শুরু হয় এবং পর্যায়ক্রমে নাম ধরে পেশকার ডাকেন এবং যার হলফ তিনি বিজ্ঞ আদালতের সামনে নিজেকে উপস্থাপন করেন। বিজ্ঞ আদালত তার জবানবন্দি গ্রহণ করেন এবং কি কারণে তিনি সংশোধন চাচ্ছেন, কি পরিবর্তন চাচ্ছেন, সেই বিষয়ে তিনি চাইলে আরো কারণ ব্যাখ্যা চাইতে পারেন এবং বিজ্ঞ আদালতকে যদি সন্তুষ্ট করতে পারে যিনি হলফকারী যে এই কারণে তার এই পরিবর্তন দরকার অথবা সংশোধন দরকার, তাহলে আদালত সেটি অনুমতি দিতে পারেন, মঞ্জুর করতে পারেন, সত্যায়ন করতে পারেন। অথবা আরো একটি বিষয় হতে পারে, সেটি হচ্ছে যদি বিজ্ঞ আদালতের কাছে মনে হয় যে না এই বিষয়টি প্রয়োজনীয় তদন্ত দরকার, তাহলে বিজ্ঞ আদালত সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষকে অথবা অন্য কোনো কর্তৃপক্ষকে এটি তদন্তের আদেশ দিতে পারেন। যদি এই পর্যায়ের অবস্থা হয়, যদি তদন্তের কোনো বিষয় থাকে, তাহলে সেই তদন্তের জন্য সেই কর্তৃপক্ষের কাছে এই হলফনামাটি পাঠানো হয় এবং এর সাথে হলফনামার যে সংশ্লিষ্ট কাগজপত্র আছে এবং একটি ফটোকপি সহ জমা দিতে হয় এবং সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যায় এবং কর্তৃপক্ষ প্রয়োজনীয় স্থানীয় তদন্ত শেষে আবার বিজ্ঞ আদালতে যদি পজিটিভ অর্থাৎ সন্তোষজনক প্রতিবেদন দাখিল করেন, তাহলে সেটি ম্যাজিস্ট্রেট আবার বিজ্ঞ আদালত সেটিকে মঞ্জুর করেন এবং এইভাবে হলফনামাটি সংগঠিত হতে পারে। এছাড়া আরেকটি বিষয় হয়, কখনো কখনো যদি বিজ্ঞ আদালত মনে করেন, তিনি যদি মনে করেন যে এখানে সংশোধনের যথেষ্ট কারণ নেই বা সংশোধন করা সম্ভব না বা না দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে তিনি সেটাকে নামঞ্জুরও করতে পারেন। এখানে আমরা যে বিষয়টি জানলাম যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের হলফনামা করার জন্য আমাদের প্রয়োজনীয় প্রসিডিউর কিভাবে করতে হবে, কি কি কাগজপত্র সাথে দিতে হবে, কিভাবে তৈরি করতে হবে, কিভাবে উপস্থাপন করতে হবে, বিস্তারিত বিষয়ে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, উল্লেখ করলাম। আশা করি সবাই বিষয়টি জানলেন যে কিভাবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের হলফনামাটি করতে হয় এবং এর জন্য কি কি প্রসিডিউর। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।